দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেটে সারপ্রাইজের পর সারপ্রাইজ আসছে। কালকে ফ্রম নো হোয়ার একটা অ্যানাউন্সমেন্ট এসেছে, যেটা সিরিয়াসলি আমরা কেউ হয়তো এক্সপেক্ট করিনি বা যেটা নিয়ে আমরা কেউ ভাবিনি। হ্যাঁ, তার আগে এই লোকটাকে নিয়ে যে ধরনের নেগেটিভিটি স্প্রেড হয়েছিল, আমি সেই নিয়ে কোনো কথা বলিনি। যখনও ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ হিসাবে সিলেকশন হলো না, আমি বলেছিলাম ফাইনাল দুটো নামের মধ্যে একটা হলো না কারণ টার্মস অ্যান্ড কন্ডিশনস ম্যাচ করেনি, আরেকটা হয়েছে কারণ টার্মস অ্যান্ড কন্ডিশনস ম্যাচ করেছে। অনেকে কমেন্ট করেছিল কারণ ভ্যারিয়াস মিডিয়াস রিপোর্ট করেছিল যে লোকটার শরীরের অবস্থা ভালো না, বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে, বুড়ো হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা ন্যাশনাল টিমের কোচ হিসাবে আন্তোনিও লোপেজ হাভাসকে দেখতে পাইনি। বাট তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্টারকাসি আই লিগের টিমের দায়িত্ব নিয়েছেন। অবশ্যই পুরো স্টোরিটা শেয়ার করার চেষ্টা করব, এবং তার পাশাপাশি কালকে মাঝরাত্রির থেকে একটা রিপোর্ট ব্রেকিং হয়ে সামনে আসে এবং এখানে এক্সট্রা টাইম বাংলা তারা এটাকে ব্রেক করে যে মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার, এই জাস্ট প্রাক্তন হয়েছে এক সিজন খেলে, সেই হেক্টর ইউজতে, যার হাত ধরে মোহনবাগান লিগ শিল্ড জিতেছিল, তার ডিফেন্স মোহনবাগানকে সলিডিটি দিয়েছিল, সেই প্লেয়ারকে ইস্টবেঙ্গল সই করাতে পারে এবং প্রায় সেটা সিলেকশনের জায়গাতে রিচ করছে। অবশ্যই সেই বিষয়টা নিয়েও কথা বলবো, কিন্তু সারপ্রাইজ এখানে শেষ না, আরও কিছু সারপ্রাইজ রয়েছে, পরে সেটা নিয়ে কথা বলা যাবে। বাট এই ভিডিওতে খুব বেশি বিষয় কভার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, ওয়েট ফর দ্যাট। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই কিন্তু আমাদের ন্যাশনাল টিমের কথা, কারণ সেপ্টেম্বর মাস আর অক্টোবর মাস দুটো আমাদের ইন্টারন্যাশনাল উইন্ডো রয়েছে ফিফার, এবং এই দুটোকে আমাদের ন্যাশনাল টিম খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে আগামী দিনে। এআইএফএফের তরফে একটা ট্রাই নেশন সিরিজ আয়োজন করা হয়েছে, যেটা হবে সেপ্টেম্বর মাসে 2 থেকে 10 অবধি উইন্ডোটা খোলা থাকবে, ইন্টারন্যাশনাল উইন্ডোটা খোলা থাকবে, এবং সেখানে আমরা খেলবো সিরিয়া এবং মরিশাসের এগেনস্টে। সিরিয়ার র্যাঙ্কিং ওই 90-95-এর মধ্যে রয়েছে, আমাদের থেকে অনেকটা এগিয়ে, এবং জানো যে এশিয়ান কাপে আমরা সিরিয়াকে মিট করেছিলাম, কি রেজাল্ট হয়েছিল, ওরা নকআউটে রিচ করেছিল, আমরা হেরেছিলাম, হোয়াট এভার। এবং তারপরে যে ম্যাচটা যেটা রয়েছে মরিশাসের এগেনস্টে, তারা কিন্তু আমাদের থেকে র্যাঙ্কিংয়ে অনেকটা পেছনে, অনেকটাই পেছনে, এবং তাদের র্যাঙ্কিং ওই 180 এরকম ধারে গেছে। তো আশা করা যায় যে মরিশাস ম্যাচটা আমাদের জন্য ভালো হবে, আমরা জিততে পারবো। সিরিয়া ম্যাচটা অনেকটা টাফ হবে, ঘরের মাঠে কতটা ভালো আমাদের প্লেয়াররা খেলে, ওরা কত ভালো টিম নিয়ে আসে, অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে থাকবে। এবং অক্টোবর মাসে আমরা যাচ্ছি ভিয়েতনাম, সেখানে ভিয়েতনাম এবং লেবাননের বিরুদ্ধে আমাদের ম্যাচ রয়েছে। তো এই দুটো উইন্ডোতে ম্যানুয়েল মার্কোস রোকার কোচ হিসাবে ভারতীয় জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো পরীক্ষা, এবং অনেক নতুন সেট আপের মধ্যে দিয়ে তাকে এগোতে হবে। হয়তো বেশ কিছু নতুন প্লেয়ার তিনি তুলে আনবেন, চান্স দেবেন, আমরা একটা নতুন স্টার্টিং 11 দেখতে পারি, একটা নতুন কোর স্কোয়াড দেখতে পারি। দেখা যাক কতটা চেঞ্জেস ইগার্ড স্টিমাচের থেকে আমরা ম্যানুয়েল মার্কোস রোকার হাত ধরে ন্যাশনাল টিমের ক্ষেত্রে দেখতে পাই। এবং সেটা দেখার জন্য সেপ্টেম্বর এবং অক্টোবর মাস এই দুটো উইন্ডোতে কিন্তু আমাদের দুটো ট্রাই নেশন সিরিজ ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং সেপ্টেম্বরে যে দুটো ম্যাচ সিরিয়া এবং মরিশাসের এগেনস্টে খেলবো আমরা, সেটা কিন্তু হবে ইন্ডিয়াতে, আমরা খেলবো হায়দ্রাবাদের মাঠে, এবং যেটা অক্টোবরে আছে সেটা আমাদের টিম উড়ে যাবে ভিয়েতনামে। দেখা যাক, ইন্টারেস্টিং হবে অবশ্যই। নাও নেক্সট যে অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা বলবো, যেটা গতকাল হয়েছে, সেটা অবশ্যই কিন্তু আন্তোনিও লোপেজ হাভাসকে নিয়ে। ইন্টারকাসি অনেক বড় ধরনের একটা স্বপ্ন নিয়ে তাকে অ্যানাউন্সমেন্ট করেছেন, কোচ হিসাবে নিয়ে এসেছেন। এবং আমার মনে হয় যে এতদিন ধরে যে মিডিয়াতে নেগেটিভিটি চলছিল, কোথাও একটা বড় জবাব, বিশেষ করে ন্যাশনাল টিমের কোচ হওয়ার সময়ে বা মোহনবাগান ছাড়ার সময়ে, মোহনবাগানের নতুন কোচ রিক্রুটমেন্টের সময়ে একটা নেগেটিভ প্রচার সামনে আনা হয়েছিল যে অ্যান্তোনিও লোপেজ হাভাস তিনি অসুস্থ, তিনি এই মুহূর্তে ফিজিক্যালি ফিট না, তার অনেক ধরনের প্রবলেমস রয়েছে, সেই কারণে তিনি মোহনবাগানের দায়িত্ব নেননি, সেই কারণে তিনি ন্যাশনাল টিমের কোচিংয়ের যে জব সেখান থেকেও ছিটকে গেছেন। এই জিনিসগুলো পুরোপুরি বুলশিট ছিল, সেটা তিনি মিডিয়াতে জানিয়ে দিয়েছেন। এবং তিনি এটাই জানিয়েছেন যে যদি আমি নিজে ফিল করি যে আমি অসুস্থ বা আমি ফিজিক্যালি ফিট না, তাহলে আমি অ্যাপ্লাই করলাম কেন? আমি তো আমার শরীর সম্বন্ধে বা আমার মেডিকেল রিপোর্টস আমার হয়ে কথা বলছে, সেই সম্বন্ধে আমি যথেষ্ট অ্যাওয়ার। তো সেই সমস্ত কিছু আমার হাতে থাকার পরেও আমি যখন অ্যাপ্লাই করেছি, তার মানে এটা ধরে নিতে হবে যে আমি মেডিকেলি ফিট রয়েছি। কী কারণে কোনো ডিল হয়নি, সেটা মোহনবাগানের সাথে এক্সটেনশনই হোক বা সেটা ন্যাশনাল টিমের দায়িত্ব পাওয়াই হোক, সেটা পুরোপুরি একটা টেকনিক্যাল ম্যাটার। সেখানে দাঁড়িয়ে যারা অথরিটিস রয়েছেন তাদের সাথে হয়তো টার্মস অ্যান্ড কন্ডিশনস ম্যাচ করেনি, তাই তিনি মোহনবাগানে তিনি থেকেও যাননি, ন্যাশনাল টিমের জবও তিনি পাননি। কিন্তু হ্যাঁ, তিনি কোচিংয়ের জন্য পুরোপুরিভাবে চেয়েছিলেন যে ইন্ডিয়াতে থাকতে, এবং সেখানে ইন্টারকাসির অফার পরবর্তী সময়ে রিচ করে এবং সেটাকে তিনি অ্যাকসেপ্ট করেছেন। এর সাথে তিনি যে জিনিসগুলোকে অ্যাড করেছেন সেইগুলো খুব সারপ্রাইজিং একটা ব্যাপার।
যেটা ইন্টারকাশি হয়তো সেই মোটো নিয়ে বা সেই টার্গেট নিয়ে ওরা পথ চলা শুরু করেছিল। বিদেশি পার্টনার, বিদেশি ক্লাবের সাথে টাই আপ, লোকাল ভালো ইনভেস্টমেন্ট, এবং অবশ্যই যেখানে ফুটবলের এখনও অবধি খুব একটা প্রচার বা প্রসার নেই সেই রকম একটা জায়গাকে বেছে নেওয়া, এটা কোথাও একটা আলাদা ওদের উদ্দেশ্য প্রথম থেকে ক্রিয়েট করেছিল। যেটা অ্যান্থনি হাবাসও জানিয়েছেন যে তিনি আগামী দিনে চাইবেন যেভাবে হোক ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে ভালো ফুটবলার গিফট করা, এবং তার পাশাপাশি এখানে যাদের মধ্যে পোটেন্সিয়াল রয়েছে তাদেরকে শুধুমাত্র এখানের এই গণ্ডির মধ্যে আটকে না রেখে তাদেরকে বিদেশে পাঠানো, এবং অবশ্যই তার সাথে ইন্টারকাশির সাকসেসের রাস্তা রয়েছে, তাদেরকে আইএসএলে নিয়ে যাওয়া রয়েছে, এই সমস্ত কিছু তার মুখ থেকে কিন্তু বেরিয়ে এসেছে। এবার এখান থেকে আমরা কী পেলাম, ইন্টারকাশি ভীষণভাবে কিন্তু লাভবান হলো। আগামী দিনে তারা প্রমোটেড হবে কি হবে না, কোনো টুর্নামেন্ট এই সিজনে জিতবে কি জিতবে না সেটা পরের ব্যাপার, কিন্তু হ্যাঁ, ওরা প্রথম যে ধাক্কাটা দিল অন্যান্য আই লিগ টিমকে সেটা হচ্ছে একজন মোস্ট এক্সপিরিয়েন্সড কোচ, তাকে কিন্তু আই লিগ টিমের দায়িত্বে নিয়ে আসা হলো। যে আই লিগে যতজন কোচ রয়েছে তার মধ্যে সব থেকে এক্সপিরিয়েন্সড কোচ কিন্তু অ্যান্থনি হাবাস, ইন্ডিয়ান ফুটবলের নিরিখে, ইন্ডিয়ান ফুটবল এবং ইন্ডিয়ান ফুটবলে সাকসেস দেওয়ার নিরিখে। তিনি এটিকে বারবার চ্যাম্পিয়ন করেছেন, তিনি মোহনবাগানকে লিগ শিল্ড দিয়েছেন মাঝপথে দায়িত্ব নিয়ে। তো কোথাও এই যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু ইন্টারকাশিকে ভীষণভাবে একটা ভ্যালু দেবে। সেকেন্ড থিং হচ্ছে তার মধ্যে একটা আলাদা উইনিং মেন্টালিটি রয়েছে, তার মধ্যে একটা আলাদা ধরনের জেতার খিদে রয়েছে, যে আই হ্যাভ টু অ্যাচিভ সামথিং, যাই পরিস্থিতি হোক না কেন সেখান থেকে ফাইট ব্যাক করে এসে আই হ্যাভ টু অ্যাচিভ সামথিং, এই জিনিসটা ওনার মধ্যে রয়েছে। তো এই জায়গাটা ইন্টারকাশি খুব ভালোভাবে ইউজ করতে পারবে, এই যে মেন্টালিটি সেটা তিনি প্লেয়ারদের মধ্যে দেবেন। আলটিমেট লাভবান হবে ইন্টারকাশি, তিনি যতদিনই দায়িত্বে থাকুন না কেন, এখনও অবধি ডিউরেশন বলা হয়নি, যদি 1 বছরও ধরে নিই তাহলেও কিন্তু সেখান থেকে ইন্টারকাশি লং টার্মে লাভ কুড়োতে পারে, এবং তার হাত ধরে আরও ভালো হয়তো কোনো কোচ আগামী দিনে ইন্টারকাশির দায়িত্ব নিতে পারে। অ্যান্ড থার্ড থিং যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে বহু প্লেয়ারের সাথে, ভালো ভালো প্লেয়ারের সাথে কিন্তু অ্যান্থনি হাবাসের ভালো সম্পর্ক রয়েছে। আগামী দিনে সেই প্লেয়ার যদি আইএসএলের কোনো ক্লাবে খুব বেশি গেম টাইম না পায়, বাট তার মধ্যে এখনও অবধি খেলার খিদেটা রয়েছে বা দেওয়ার মতো হাই চান্স রয়েছে, তাদেরকে তিনি কিন্তু খুব ইজিলি কনভিন্স করে ইন্টারকাশিতে জয়েন করাতে পারবেন, যেটা ইন্টারকাশির যে এক্সপিরিয়েন্স আপাতত রয়েছে সেটাকে আরও বেশি করে ভালো করবে। এবং আগামী দিনে যদি ইন্টারকাশিকে আইএসএলের রাস্তা ধরতে হয় তাহলে এই ধরনের এক্সপিরিয়েন্সকে কিন্তু পুট করতে হবে। তো আমার মনে হয় যে যত দিক তুমি দেখবে এই রিক্রুটমেন্টের পেছনে যা কিছু মেথডস কাজ করেছে সেটা কিন্তু সবটা ইন্টারকাশিকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য, এবং ইন্ডিয়ান ফুটবলে আসার যদি 2 থেকে 3 বছরের মধ্যে তারা প্রমোট হয়ে আইএসএলে আসে, আমার মনে হয় না যে তার থেকে বেটার জিনিস আর কিছু হতে পারে বলে। সো ওভারঅল অ্যান্থনি হাবাস তিনি ইন্ডিয়ান ফুটবলে থাকছেন, তিনি ইন্ডিয়ান ফুটবলে কাজ করছেন, এবং অবশ্যই সেটা আই লিগ টিমে হোক বা যে কোনো টিমে আমরা সেই জায়গাটাকে এনজয় করতে পারবো, এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। অ্যান্ড লাস্ট যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা আমার মনে হয় যে সবার এতক্ষণ ধরে জানার অধীর আগ্রহ ছিল, যেটা কালকে অফিসিয়ালি এক্সট্রা টাইম বাংলার তরফ থেকে ব্রেক করে নিয়ে আসা হয়, তখন এটা অনেকে বিশ্বাস করতে পারেনি। কেন পারেনি সেটা তাদের ব্যাপার, কিন্তু রাত্রিরের দিকে একদম মাঝরাত হয়ে গেছে যখন এটা মার্কাসের তরফ থেকে টুইট হয়ে ব্রেক হয়ে আসে যে হ্যাঁ, হেক্টর ইউসদের সাথে ইস্টবেঙ্গলের এই মুহূর্তে কথাবার্তা ভালো জায়গাতে রয়েছে, এবং হেক্টর ইউসদের কাছে ইস্টবেঙ্গলের ভালো অফার রয়েছে। দেখো, অনেক প্রোফাইল নিয়ে আলোচনা হয়, আগে একটা ব্যাপার নিয়ে আমি কথা বলেছিলাম পরশু দিনকে রাত্রিরে, তখন যে রিপোর্ট এসেছিল, যে ইনফরমেশনস এসেছিল সেই মোতাবেক ডিফেন্ডার সই হচ্ছে, ভালো লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে, এজটা 29 থেকে 32 এর মধ্যে। অবশ্যই সেই ধরনের হয়তো কোনো প্লেয়ারের সাথে আলোচনা হয়েছিল, কিন্তু আবার বললাম যে ফুটবলের ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশনস ভীষণভাবে ম্যাটার করে, যে একজন প্লেয়ার হোক বা কোচ হোক যেই হোক তার সাথে ম্যাচ করছে কিনা, হয়তো সেই ম্যাচিংটা হয়নি দুপক্ষের। অ্যান্ড ফাইনালি কেউ হয়তো মনে করেছেন যে হেক্টর ইউসতে এই মুহূর্তে ফ্রি রয়েছে, তার কাছে অফার রিচ করলে সেটা অনেক ভালো হবে ইস্ট বেঙ্গলের জন্য, এবং কার্লোস কোয়াদ্রা তিনি হয়তো নিজে কিছু ইনিশিয়েটিভ নিয়ে থাকতে পারেন, কারণ স্প্যানিশ কোচ, স্প্যানিশ প্লেয়ার, কোথাও একটা কন্ডিশন ভালো হতে পারে। এবং মোহনবাগানে এত ভালো খেলার পর, সাকসেস দেওয়ার পর, লিগ শিল্ড জেতানোর পর, একটা পিভোটাল রোল প্লে করার পর, ডিফেন্সে একটা লিডারশিপ দেওয়ার পরেও অনেকে ভেবেছিল হয়তো হেক্টর ইউস থেকে রেখে দেওয়া হলেও হতে পারে, ফাইনাল একটা কনসিডারেশন হতে পারে, হয়নি সেটা, কারণ বারবার করে একটা ইন্ডিকেশন ছিল যে আরও ইয়াঙ্গার ডিফেন্ডাররা কিন্তু আসছে, আরও ইয়াঙ্গার এবং আরও সারপার ডিফেন্ডাররা আসছে, যাদের নিয়ে হোসে মলিনা আরও বেটার কাজ করতে চান। সেই জায়গাতেই হয়তো 36 বছর বয়সী হেক্টর ইউস থেকে
ছেড়ে দেওয়া হয়েছে, তাকে আর রাখা হয়নি বা আরও এজেড কোনো ডিফেন্ডারের জন্য মোহনবাগান আর যায়নি। এবার ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এটা ভীষণ ভালো একটা সিগনেচার হতে চলেছে। শুধুমাত্র তার এজটার দিকে তাকালে হবে না যে হি ইজ 36। মোহনবাগানের প্ল্যানিং থেকে হয়তো সেই 36-এর কনসেপ্টটা দূরে সরে গেছিলো, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে তার যা ফিটনেস রয়েছে, কন্টিনিউয়াসলি পরপর 4-5টা সিজনে দাঁড়িয়ে পুরো সিজন ক্লাবের হয়ে খেলা, লাস্ট তো গ্রিসে বোধহয় 4 বছরের মতো কাটিয়েছিল, ইন্ডিয়াতে 1 বছর, এই 5টা সিজনকে যদি ধরে নেওয়া হয় তাহলে সেখানে কিন্তু ক্লাবের হয়ে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাপিয়ার্ড প্লেয়ারের নাম হচ্ছে হেক্টর ইউজদে। অর্থাৎ যত বয়স ওর বেড়েছে, যত নিজেকেও এক্সপিরিয়েন্সের ওপরের দিকে তুলে নিয়ে গেছে, তত কিন্তু ওর গেম টাইমটাও ক্রমাগতভাবে ব্যালেন্সে থেকেছে। এরকম না যে ওর কাছে গেম টাইম কমে গেছে, হয়তো এতগুলো ম্যাচ খেলেছে কিন্তু দেখো টাইম কম, এরকম কিন্তু না। রেগুলার বেসিসে ও যা খেলেছে ফুল মিনিটস খেলেছে, টিমকে সাকসেস দিয়েছে, ভালো খেলেছে, সলিডিটি এনেছে ডিফেন্সের মধ্যে। এই পজিটিভ জায়গাগুলো ভেবে ইস্টবেঙ্গল কিন্তু হেক্টর ইউজদের জন্য যাচ্ছে। এবং সবথেকে বড় কথা তার সাথেও যে লাস্ট সিজনে কিন্তু ট্রফি জিতেছে। এই যে একটা এক্সপিরিয়েন্স, এই যে একটা টিমকে ট্রফি জেতানো, সব থেকে বেশি ক্লিন সিট রাখা, ডিফেন্সিভলি একটা অর্গানাইজেশনকে ঠিকঠাক করে রাখা, একটা লম্বা সময় ধরে মনে করে দেখো যে মোহনবাগানে কিন্তু ব্র্যান্ডন হামিল অ্যাভেলেবেল ছিল না, সেখানে হেক্টর ইউজতে একার হাতে কিন্তু অনেকটা দায়িত্ব নিয়েছে। সেই সময় হেক্টর ইউজদের ওপর টিম ভীষণভাবে ভরসা করেছে। হ্যাঁ, হয়তো দু একটা ম্যাচেও ব্লান্ডার করেছে, আমরা বলেছি যে ওর স্লো হয়ে যাওয়া, সেখান থেকে বিট হয়ে যাওয়া ডার্বিতেই হয়েছিল, সেই জায়গাগুলো হয়তো সেই মুহূর্তে মোহনবাগানকে সাফার করিয়েছে। কিন্তু একটা প্লেয়ার যদি গোটা সিজনে, আমি স্ট্যাটস চেক করছিলাম, 36টা ম্যাচ খেলেছে সব মিলিয়ে, সেখানে 2-3টে ম্যাচে তুমি ওর থেকে খারাপ পারফরমেন্স এসে যাবে এটা ভেবে নিয়ে একটা প্লেয়ারকে সই করাতে হয়। কিন্তু বাকি সময়টা কি করেছে দেখতে হবে, তখন দেখা যাবে না এই প্লেয়ারটার মধ্যে আলাদা আলাদা রকমের একটা কোয়ালিটি আমরা দেখতে পেয়েছিলাম। মুম্বাই সিটিএফসির ম্যাচটা আমার বিশেষ করে মনে পড়ে, যেখানে ওর গোল লাইন সেভটা কিন্তু মোহনবাগানকে লিগ শিল্ড দিয়েছিল, মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছিল। তো এই ধরনের ইন্ডিভিজুয়াল যে ব্রিলিয়েন্সি রয়েছে, ইন্ডিভিজুয়াল যে ওর কন্ট্রিবিউশনসগুলো রয়েছে, এবং কোথাও টিমের হয়ে ভালো পারফরমেন্স করা, টিম গেমের মধ্যে ঢুকে যাওয়া, বাকি ডিফেন্ডারদের সাথে কম্বিনেশন করা, এই জায়গাটাও কিন্তু প্লাস পয়েন্ট। এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ গেলে হিজাজি মাহেরের সাথে হেক্টর ইউজতে অন্য ইন্ডিয়ান ডিফেন্ডার এলে কী কম্বিনেশন হবে সেটা আমি যাবো না এখনই, কিন্তু হেক্টর ইউজতে এবং হিজাজি মাহের এই যে কম্বিনেশনটা, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বিরাট বড় মাইলেজ দিতে চলেছে। এবং যদি আইএসএলের কথা ভাবা হয়, তার এক্সপিরিয়েন্স, তার কোয়ালিটি, সব দিক থেকে দেখলে ফার্স্ট চয়েস ভাবো বা ব্যাকআপ, সব দিক থেকেই কিন্তু হেক্টর ইউজতে ইস্টবেঙ্গলকে প্লাস পয়েন্ট দিতে চলেছে। যারা নেগেটিভ ব্যাপার নিয়ে কথা বলছে তার কাছে জাস্ট একটাই পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে ওর এজ। কিন্তু আমি আগেও বলেছি, একটা প্লেয়ার যদি ফর্মের কাছাকাছি থাকে, ফর্মের ভালো লেভেলে থাকে, এবং তার পারফরমেন্স যদি তার হয়ে কথা বলে, এজ ডাজন্ট ম্যাটার, এজ কখনোই ফ্যাক্টর হতে পারে না। কারণ আমরা সদ্য ইউরো কাপে দেখেছি পেপে যে 41 বছর বয়সে দাঁড়িয়ে কিন্তু পর্তুগালের মতো টিমকে লিড করছিল, তাদের ডিফেন্সকে লিড করে গেছে, ক্রমাগত জুনিয়র প্লেয়ারদের থেকে ফার বেটার খেলেছে। এখানে অনেকে বলবে যে ওর সাথে এর তুলনা করে দিচ্ছ, তুলনা করছি না, কম্পেয়ারের কোনো প্রশ্ন নেই, আমি এক্সাম্পল দিচ্ছি। অনেকে এক্সাম্পলকে কম্পেয়ার ভেবে ফেলে, এটা আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। এক্সাম্পল কম্পেয়ার কিন্তু সেম জিনিস না, কম্পেয়ার এখানে কারোর সাথে কারোর হয় না। আমি অন্তত যে কনসেপ্টটা বিশ্বাস করি, পৃথিবীতে কোনো ফুটবলারের সাথে কোনো ফুটবলার বা কোনো স্পোর্টস পার্সনের সাথে কোনো স্পোর্টস পার্সনের কম্পেয়ার হতে পারে না। এক্সাম্পল তুমি দিতে পারো যে দেখো 41 বছর বয়সে দাঁড়িয়ে যদি পেপে ওই পারফরমেন্স দেয়, তাহলে 36-এ দাঁড়িয়ে হেক্টর ইউজদের থেকে আমরা পারফরমেন্স এক্সপেক্ট করতে পারি ইস্টবেঙ্গল জার্সিতে। এই জায়গাটা জাস্ট একটা এক্সাম্পলের জায়গা, এবং সব দিক দেখলে মনে হবে যে হ্যাঁ, হেক্টর ইউজতে ইজ আ ভেরি মাচ পারফেক্ট চয়েস ফর ইস্টবেঙ্গল। এবং সেই জায়গাটা ইস্টবেঙ্গল প্রায় কনফার্মেশনের দিকে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে ডিলটা ডান হয়ে যাবে। তবে হ্যাঁ, এটাও বলতে পারি যে আগে যে প্রোফাইলগুলো অন্ততপক্ষে ইনফরমেশন হয়ে রিচ করেছিল, সেখানেও কিন্তু যথেষ্ট ভালো প্রোফাইলে প্লেয়ার ছিল, যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্সড প্লেয়ার ছিল। কিন্তু হ্যাঁ, কারো ক্ষেত্রে হতে পারে স্যালারি ম্যাটার, কারো ক্ষেত্রে হতে পারে শর্ট টার্ম কন্ট্রাক্টের ম্যাটার, সেই কারণে হয়তো সেই ডিলগুলো আর সামনের দিকে এগোয়নি, বা হয়তো অন্যান্য কোনো কন্ডিশনস হতে পারে। বাট হ্যাঁ, ইস্টবেঙ্গল কিন্তু এই পজিশনটার জন্য পার্টিকুলারলি, বিশেষ করে এফসি কম্পিটিশনসের কথা ভেবে ভীষণভাবে ভালো কোয়ালিটি প্লেয়ার সার্চ করেছিল, ক্রমাগতভাবে করে গেছে, চেষ্টা করেছে, বাট ফাইনালি হেক্টর ইউজদের মতো প্লেয়ারকে পাচ্ছে, সেটাও একটা বড় পাওনা। বাকিটা তোমাদের যা যা ওপিনিয়ন্স এখনও অবধি বাকি রয়েছে দেওয়ার জন্য এই বিষয়টা নিয়ে, অবশ্যই দিতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।